নমস্কার, ফিরে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকে একটা বিশেষ দিন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। আজকে নয়, মানে আজ এবং কাল, এই যে এখন যে সময়টা চলছে, এই দিনগুলি একটা বিশেষ সময়, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ ব্যাপারটা দেখুন, আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটতে চলেছে তার সূত্রপাত কোথায় হয়েছিল? তার সূত্রপাত প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে জামাত যে দল, সে জামাত দলকে বাংলাদেশে থাকতে দেওয়াটা বা বাংলাদেশে নিষিদ্ধ না করাটা, এটা প্রথম ভুল হয়েছিল শেখ হাসিনা সরকারের। তো জামাত দিকে থাকতে দিয়ে কি হলো না, তারা নিজেদের সংগঠনটাকে বিন্দু 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 করে একটা সিন্ধুতে তৈরি করলো। এবং তারপরে কি হলো না, তার মধ্যে থেকে যেমন ছাত্র সংগঠনগুলোকে যোগ করলো, যে সমস্ত ছাত্র সংগঠন বাংলাদেশে রয়েছে সেই বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে জামাতের সঙ্গে যোগ করলো বা জিহাদিদের সঙ্গে যোগ করলো। যোগ করার পর এবার কি দেখা গেল না, এরপর দেখা গেল যে দেখবেন যে শেখ হাসিনা যে সরকার চলছিল এতদিন দীর্ঘদিন ধরে, সেই শেখ হাসিনা সরকারের তরফ থেকে বিন্দু বিন্দু করে যেটা তৈরি হয়েছিল তার বিরুদ্ধে একটা বিক্ষোভ করার মতো পজিশন তৈরি করলো। তো দীর্ঘদিন ধরে সরকার চলছিল, আজকে যে ঘটনাটা ঘটতে চলছে, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হলো। শেষ পর্যন্ত ছাড়তে হলো কি কারণে? অ্যাকচুয়ালি কিন্তু শেখ হাসিনার যে বাবা মুজিবুর রহমান, সে মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের সব থেকে বড় নেতা, এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল তার জন্য সব থেকে বড় যে ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন মুজিবুর রহমান, আর তার কন্যা হচ্ছে শেখ হাসিনা, তাহলে শেখ হাসিনাজি। তো শেখ হাসিনাজি চেয়েছিলেন বাংলাদেশে ভালোভাবে গড়তে চেয়েছিলেন। এবং বিগত যে দিনগুলো, সেই দিনগুলো চোখ রাখলে আমরা দেখতে পাবো যে যখন পদ্মা সেতু যখন উদ্বোধন হলো, তখন কিন্তু হাসিনা সরকারের জয়গান কিন্তু চারদিকে ধ্বনিত হয়েছিল। কিন্তু সেই জয়গানটাকে আস্তে আস্তে কি হলো, ওই জামাত যে সংগঠন তাদের থাকতে দিয়ে কি হলো, তারা নিজেরা সংগঠন তৈরি করলো, ভিন্ন ভিন্ন জায়গায় নিজেদের অফিস তৈরি করলো। অফিস তৈরি করার পর কি করলো না, একটা সময়ে তারা সরকারের বিরুদ্ধাচারণ করতে শুরু করলো। বা আমাদের ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক রয়েছে, এবং সবসময় দেখবেন ভারত বিরোধী কথা বলতে শুরু করলো। এইভাবে কিন্তু একটা যে বিন্দু বিন্দু একটা সংগঠন তৈরি করেছে, সেটা কিন্তু শেখ হাসিনা সরকার টের পায়নি। এখন শেখ হাসিনাজি উনি যে কালকে দেশ ছেড়েছেন, গতকাল দেশ ছেড়েছেন, এবং যে হেলিকপ্টারে করে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, ভারতবর্ষে এসেছিলেন, দিল্লিতে নেমেছিলেন, এবং দিল্লিতে নামার পর অবশেষে বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বেলা 2:30 নাগাদ সামরিক হেলিকপ্টার 7682 নিয়ে সপরিবারে গণভবন থেকে বেরিয়ে যান। পরবর্তীতে ভারতের আগরতলার উদ্দেশ্যে দেশ ছাড়েন বলে জানায় বার্তা সংস্থা এএফপি এবং বিবিসি। সূত্র জানায়, দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ তিনি পাননি। এছাড়া সোমবার বিকেল 4টা নাগাদ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি সংবাদ মাধ্যমে দ্য ব্রিফিংয়ে নিশ্চিত করেন। আমরা সুন্দর আলোচনা করেছি, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব, এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। এদিকে নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে বেলা 3টার দিকে গণভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। তার পদত্যাগে রাজধানী জুড়ে আন্দোলনকারীদের উল্লাসে ফেটে পড়ে। বার্তা সংস্থা বিবিসি বলছে, অনেকেই গণভবনের ভেতরে ঢুকে ভাঙচুর করেছেন। চেয়ার টেবিল সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে বের হতেও দেখা যায়। আবার অনেকের হাতে গণভবনের পুকুরের মাছ দেখা গেছে, কেউ আবার পুকুরে নেমে সাঁতার কাটতেও দেখা গেছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় শেখ হাসিনার দেশ ছাড়ার গুঞ্জন উঠে। এতে তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেছিলেন, তিনি শেখ মুজিবের কন্যা, দেশ ছাড়ার পাত্রী নন। আপনাদের দেখালাম যে ভারতবর্ষে উনি এসছেন এবং ভারতবর্ষের মাটিতে পা রেখেছেন। এখন বর্তমানে গাজিয়াবাদের কোনো একটা জায়গায় উনি রয়েছেন এবং সেনা ছাউনিতে, এবং ওখানে আমাদের যে রাষ্ট্রীয় নেতা তিনি দেখা করেছেন, এটা সোশ্যাল মিডিয়ায় গতকাল পর্যন্ত দেখতে পেয়েছি, এবং তার সঙ্গে ঘণ্টাখানেক বৈঠকও হয়েছে। এখন ভারতবর্ষ আশ্রয় দেবে কি না দেবে সে সম্পর্কে পরে জানা যাবে, হয়তো যে কী করবেন উনি। অবশ্যই হয়তো ভারতবর্ষ আশ্রয় দেবেন। তো যেটা জানা যাচ্ছে আরও যে ব্রিটেন নাকচ করে দিয়েছে, বা তার সঙ্গে উনি লন্ডন যাওয়ার উদ্দেশ্যে রওনা হতে গিয়েছিলেন, লন্ডন থেকেও ওনাকে নাকচ করে দিয়েছেন। মানে দুটো দেশ থেকেই কিন্তু ওনাকে না করে দিয়েছেন, যেহেতু লন্ডনে কিন্তু ওনার বাড়ি রয়েছে, তাহলেও লন্ডন থেকেও নাকচ করে দিয়েছে। তো এনার ভুলটা কী ছিল? এনার ভুল একটাই ছিল যে যদি আপনি জামাতকে নিষিদ্ধই করছেন, আপনি জামাতকে নিষিদ্ধই যদি করলেন জামাত গোষ্ঠীকে, তাহলে আপনি যখন জামাত গোষ্ঠী প্রথম বিজ্ঞাপন করেছিল তখন কেন সেটাকে ঠিকভাবে হাতে ডিপে নেননি, বা তখন কেন তাকে নাকচ করে দেননি? যদি আজকে নাকচ করে দিতেন বা তাকে তখন যদি অবৈধ স্বীকার করে দিতেন যে এই গোষ্ঠী বৈধ নয়, তাহলে তো আজকে তারা বুঝিয়ে উঠতে পারতো না। আর যদি তাই বললেন যে তারা বৈধ থাকতে যখন দিলেন, তাহলে এত তড়িঘড়ি নাকচ করার বা অবৈধ ঘোষণা করার প্রয়োজন কী ছিল? যদি অবৈধ ঘোষণা না করা হতো তাহলে তো বরং এই আন্দোলনটা একটু হলেও প্রশমিত হতো। কারণ যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট
সেই সুপ্রিম কোর্ট কিন্তু রায় অলরেডি দিয়ে দিয়েছিলেন যে কোটা আন্দোলনের রায় কি হবে, সেই রায় কিন্তু সুপ্রিম কোর্ট অলরেডি দিয়ে দিয়েছিলেন। সেনাপ্রধান শুধুমাত্র সেনার আধিকারিকদের সঙ্গেই নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করছেন। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের দিকটাই বেছে নেওয়া হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের দাবি ছিল ছাত্রদের, অন্তর্বর্তীকালীন সরকারের 7 দফা দাবি মানতে হবে তাদের। তার প্রথম দাবি অবশ্যই ছিল শেখ হাসিনার পদত্যাগ, বা প্রথম দাবি অবশ্যই ছিল যে যাদের মৃত্যু হয়েছে, যে ছাত্রদের, সেই ছাত্রদের মৃত্যুর তদন্ত করতে হবে, প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। ঠিক এই 7 দফা দাবির জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকার চাইছিলেন। এবং এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে সেনাপ্রধান যখন সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন, তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে সেনা শাসন নয়, অন্তর্বর্তীকালীন সরকারের কথাই ভাবছে এই মুহূর্তে বাংলাদেশ? একবার দেখাবো গণভবনের ছবি, যে ছবি দেখছেন যখন শেখ হাসিনা বাংলাদেশ থাকছেন সেই সময় ছবি দেখছেন। গণভবনের ছবি দেখাবো আপনাদের। দেখুন, লাখো মানুষের ভিড়, গণভবনের দখল নিয়ে নিয়েছেন মানুষ, গণভবনের দখল নিয়ে নিয়েছেন মানুষ, এবং ঠিক যে যেখান থেকে যা পাচ্ছেন উঠিয়ে নিচ্ছে। যেরকম আমরা দেখেছিলাম শ্রীলঙ্কার ক্ষেত্রে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, তাকেও ছাড়তে হয়েছিল শ্রীলঙ্কা, এবং তারপর তার বাসভবনে জনতা ঢুকে যায়, জনতা ঢুকে যা পারে সেখান থেকে লুট করে নিয়ে বেরিয়ে যায়। আপনারা দেখেছিলেন যে কোটা আন্দোলনের নাম করে যে ছাত্র সংগঠনরা কোটা আন্দোলনের নাম করে বা কোটা আন্দোলনকে সামনে রেখে যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন কিন্তু একটা ভারত বিরোধী আন্দোলনও তাদের ছিল। এবং সেটা কি হয়েছিল না, তাদের আন্দোলনের সঙ্গে যে কিছু কিছু তাদের ওখানকার লোকাল যে অ্যাডমিনিস্ট্রেটর বা পার্টির যে অ্যাডমিনিস্ট্রেটর, তারা যোগ দিয়েছিলেন, এবং তার সঙ্গে বেশ কিছু ছাত্র সংগঠন তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ফলে এই যোগ দেওয়ার ফলে কি হয়েছে না, এই জামাতদের যে গোষ্ঠী, সেই গোষ্ঠী কি হয়েছে না আরো বর্ধিষ্ণু হয়ে উঠছে। এবং বর্ধিষ্ণু হওয়ার জন্য কি হয়েছে না, তারা এক ছত্রছায়া অধিকার করে নিয়েছে। এবং বেশ কিছু সেনাপ্রধান, বাংলাদেশের যে সেনাপ্রধান রয়েছেন, সেই সেনাপ্রধানরাও বেশ কিছু কিন্তু তাদের সঙ্গে জড়িয়ে রয়েছেন, যার জন্য কিন্তু এই আন্দোলনটা আরো ঘোরতর জোরালো হয়ে উঠেছে। এবার এইখানে একটা প্রশ্ন আসে যে যদি শেখ হাসিনাজির পিতা মুজিবুর রহমান, উনি যদি সত্যি বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের যদি প্রকৃষ্ট নেতা হয়ে থাকেন, তাহলে আজকে তার কন্যাকে মেনে নিতে পারছে না কেন? এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে হাসিনাজি নিজে বলেছিলেন যে এটা আমার দেশ, আমার বাবা এটা স্বাধীন করেছিলেন। এই যে একটা হুঙ্কারযুক্ত কথা সোশ্যাল মিডিয়াতে আগে ছড়িয়ে পড়েছিল, সেটা কদিন আগে আমরা দেখেছি। কিন্তু সেক্ষেত্রে কিন্তু যে কমেন্টগুলো আমরা পড়ছিলাম, সেই কমেন্টগুলোতে আমরা দেখেছি যে কমেন্টগুলোতে লেখা ছিল খুব বাজে মন্তব্য হাসিনাজির বিরুদ্ধে। আবার দেখুন, দীর্ঘ আগেই যখন পদ্মা সেতু উদ্বোধন হলো, তখন কিন্তু শেখ হাসিনার নাম চারিদিকে বহু ছড়িয়ে পড়েছিল, একটা গানই উঠছিল শেখ হাসিনা সরকার বলে, আমরা শুনেছিলাম। তো যাই হোক, সেদিকটা আসবো না, কিন্তু হাসিনাজির যে ভুলটা, সেই ভুলটা সম্পর্কে আমরা আলোচনা করলাম যে কি ভুল না। আপাতত ওনাকে বাংলাদেশ থেকে তো উনি চলে এসেছেন, ভারতবর্ষে রয়েছেন। ভারতবর্ষে এখন গতকালের যে রাতটা, সেই রাতটা উনি ছিলেন সেনার ছাউনিতে, বা তার যে স্পেশাল গেস্ট রুম, সেই গেস্ট রুমে উনি ছিলেন। আর বর্তমানে কি ঘটবে আমাদের অবশ্যই চোখ থাকবে। তো যাই হোক না কেন, যারা বাংলাদেশে বাস করছেন তাদের ক্ষেত্রেও বলছি, আর ভারতবর্ষের তাদের ক্ষেত্রেও বলছি, দু দেশের যে আভ্যন্তরীণ সম্পর্ক, সেই সম্পর্কে যেন কোনোরূপ ফাটল না ধরে, আর কোনোরকম দাঙ্গা যেন বাতাবরণ তৈরি না হয়। যা হয়েছে, নতুন করে শান্তির বাণী ছড়িয়ে দিন, বা শান্তি যাতে হয় সেই সম্পর্কে একটা বাতাবরণ আমরা ছড়িয়ে দিই প্রত্যেকে। আর তার সঙ্গে আরেকটা জিনিস বলবো, খবর আপনাদের দেবো, যেটা হচ্ছে যে গতকাল যখন বাংলাদেশ সীমান্ত থেকে বা বাংলাদেশ থেকে কিছু ভারতবর্ষের মানুষ এসেছিলেন, তারা কিন্তু বাংলাদেশে ফিরে যেতে পারেননি, তারা ভারতবর্ষে রয়ে গেছেন। কারণটা কি না, যখন তারা ফিরতে যান, তখন কিন্তু আমাদের ভারতের যে পেট্টাপোল সীমান্ত রয়েছে, সেই সীমান্ততে প্রচুর পরিমাণে বিএসএফ এর পুরো ভর্তি করে দেওয়া হয়েছে বিএসএফ এর। তো বিএসএফ তারা টহল দিচ্ছে। তার সঙ্গে আর কি হয়েছে না, বাংলাদেশের যে ওই প্রান্তে তো ওখানে প্রচুর আগুন দাঁড়ানো হয়েছে, ওই জন্য এদিকে ছাড়া হয়নি, এদিকে রেখে দেওয়া হয়েছিল। তো রাত নাগাদ হয়তো ছেড়েছে, হয়তো সেই খবর এখন আমরা পাইনি। আপাতত যতক্ষণ পর্যন্ত আমি এই ভিডিও তৈরি করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কিন্তু এদেশেই রয়েছেন। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেহেতু খবর পেলাম, তো বাংলাদেশের বেশ কিছু মানুষ ভারতবর্ষে রয়েছেন, তারা ফিরতে পারেননি বাংলাদেশে। আর তার সঙ্গে পেট্টাপোল সীমান্ত ছাড়াও আর যে দুটো সীমান্ত রয়েছে, সেই সীমান্ত অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনোরূপ কোনো পরিবহন থেকে শুরু করে কিচ্ছু হচ্ছে না বাংলাদেশের সঙ্গে, এই পর্যন্তই যে খবর আমরা পেয়েছি। যাই হোক, বাংলাদেশের প্রতিটি মানুষকে, প্রতিটি ভাই বোনকে তাদের সুস্থতা কামনা করি, বা যারা ভালো থাকেন অবশ্যই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সেটা কামনা করি। আর যারা এই ধরনের আন্দোলনের নাম করে যারা বিষ ছড়িয়ে দিচ্ছেন, তাদের প্রত্যেককে বলি যে আন্দোলন আমরা করুন, করজোরে বলি যে তারা আন্দোলন করুন, কিন্তু অহিংস আন্দোলন করুন। দেখবেন যেন মানুষের মৃত্যু না হয়। এমনিতেই মানুষের খাওয়া পড়া থেকে শুরু করে এই যে প্রতিদিনের নৈমিত্তিক যে প্রতিদিনের খরচ, সেই খরচ প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। মানুষের নাভিশ্বাস হয়ে যাচ্ছে নিজের সংসার চালাতে। আর তার উপর যদি এই দাঙ্গা হাঙ্গামা করে পরিস্থিতি আরও জটিল হয়, তখন একসময় মন্বন্তরে পর্যালোচিত হবে। তো সেই পরিস্থিতি যেন তৈরি না হয়, তার দিকে লক্ষ্য রেখে শান্তির বাণী ছড়িয়ে দিয়ে আপনারা যা করবেন করুন, কিন্তু অহিংসার সঙ্গে করুন, অহিংস আন্দোলন করুন। এই মানসিকভাবে এই অভিপ্রায় রেখে
আপনাদের কাছে নিবেদন রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার প্রচুর পরিমাণে করবেন, শান্তির বাণী ছড়িয়ে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ।